নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রচেত গুপ্তের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প, মন ভালো করা গল্প। গল্পের নাম চলে যাচ্ছি। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশন আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা গল্পগুলি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প চলে যাচ্ছি। বিদায় জানানো নিয়ে হাওড়া স্টেশনে যদি কোনো প্রতিযোগিতার ব্যবস্থা থাকতো তাহলে যমুরাজ অবশ্যই একটা মেডেল পেত। সেই মেডেলের নাম হতো সি অফ মেডেল বা বিদায় পদক। যমুন নিজেও কল্পনা করতে পারেনি তাকে সি অফ করতে এতগুলো মানুষ স্টেশনে আসবে। এসি টু টায়ার কোচের দরজার সামনে ছোট মতো একটা ভিড় হয়ে গেছে। সেই ভিড়ের মাঝখানে হাসি হাসি মুখে ঝুমুর দাঁড়িয়ে। শুধু হাসি হাসি নয়, সঙ্গে একটু লজ্জা ভাবও আছে। এত লোক দেখে লজ্জা। ট্রেনের অন্য যাত্রীরা মুখ ঘুরিয়ে ঝুমুরদের দেখছে। তাদের তাকানোর ভঙ্গি দেখলে বোঝা যাচ্ছে এত মানুষ দেখে ওরা যেন কেমন অবাক হয়েছে। তেমনি আবার হিংসেও করছে। হিংসে না করে উপায় কি? অন্যদের বিদায় জানাতে স্টেশনে এসেছে 2-3 জন, খুব বেশি হলে 5 জন। ঝুমুরের মতো 10-12 জন এসে হইচই বাঁধিয়ে দেয়নি। একটা সময় মনে হচ্ছে ঝুমুরের লোকেরাই 19 নম্বর প্ল্যাটফর্ম পুরো দখল করে ফেলেছে। একটা অল্প বয়সী ছেলে যেতে যেতে পাশের বন্ধুকে বলল, ওরে বাস, কত লোক দেখেছিস? নিশ্চয়ই কোনো ফিল্ম স্টার যাচ্ছে, দাঁড়া একটু দেখে যাই। কথাটা শুনতে পেয়ে ঝুমুরের লজ্জা আরও বেড়ে গেল। ভাগ্যিস আর কেউ শোনেনি, শুনলে খুব বিচ্ছিরি হতো। নূপুর শুনলে তো কেলেঙ্কারি করতো। ও যা ফাজিল মেয়ে। নির্ঘাত দিদির দিকে একটা কাগজ পেন এগিয়ে বলতো, ম্যাডাম অটোগ্রাফ প্লিজ। ঝুমুর তাড়াতাড়ি রুমাল দিয়ে কপালের ঘাম মুছল। চুলটা ঠিক আছে তো? চট করে ট্রেনের বাথরুমে গিয়ে গালে একটু পাউডার বুলিয়ে এলে কেমন হয়? এখন থাক, এখান থেকে সরে গেলে খোঁজাখুঁজি পড়ে যাবে। একটু পরে একটা ট্রাই নেওয়া যাবে। সত্যি নিজেকে কেমন একটা অন্যরকম লাগছে যেন। এতক্ষণ লাগেনি, এত মানুষ এসে যাওয়ার পর এখন লাগছে। মনে হচ্ছে সত্যি যেন সে একটা স্টার। যেমন যাচ্ছে পুনেতে, সেখানকার এক নামকরা ইনস্টিটিউটে আইন পড়তে। 5 বছরের কোর্স, তারপর বিদেশে যাওয়ার ইচ্ছে আছে। তবে সেসব অনেক পরের কথা। 5টা বছর তো পুনেতে থাকতে হবে। যেখানে পড়তে যাচ্ছে তাদের নিজেদের হস্টেল আছে। হস্টেলগুলোর ব্যবস্থাও খুব ভালো, কিন্তু এই মুহূর্তে জায়গা পাওয়া যায়নি। বাধ্য হয়ে ইনস্টিটিউট থেকে একটু দূরে ঘর ভাড়া নিতে হয়েছে ঝুমুরকে। আপাতত কটা মাস সে দক্ষিণ ভারতের একটি মেয়ের সঙ্গে ভাগাভাগি করে থাকবে। মেয়েটির নাম শশী। পরে হস্টেল পেলে দুজনেই উঠে যাবে। এখনো পর্যন্ত সেই রকমই প্ল্যান। ঝুমুরের সঙ্গে বাবা যাচ্ছে। মার নূপুরেরও যাওয়ার কথা ছিল। ঠিক ছিল 7 দিন ওখানে থেকে ওরা সব গোছগাছ করে দিয়ে আসবে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ওদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। হঠাৎ করে নূপুরের পরীক্ষা পড়ে গেছে। পরীক্ষার রুটিন হাতে নিয়ে নূপুর কেঁদে ফেলল। মার ঝুমুরেরও একই অবস্থা। বাবা বিরক্ত হয়ে বলল, ইস, আগে জানলে আমি ঝুমুরের প্লেনেই চলে যেতাম। সবাই মিলে যাব বলে ট্রেনের ব্যবস্থা করেছিলাম, অনেকটা সময় নষ্ট হবে। সময় নিয়ে ঝুমুর চিন্তিত নয়, সে চিন্তিত অন্য কারণে।
মা যেতে না পারায় অনেক রকম সমস্যা হবে। প্রথম ঘর গোছানোর কাজটা মাই সামলে দিয়ে আসছো। বাবা বলেছে, চিন্তা করিস না, চিন্তা করিস না তুই, আমি যাচ্ছি না। এটা বেশি ভয়ের। বাবার গোছানো মানে একেবারে লণ্ডভণ্ড কাণ্ড। মা বলেছে, থাক থাক, তোমাকে কিছু করতে হবে না, ঝুমুর যতটা পারে নিজেই করে নেবে। এটা একটা বড় সমস্যা হলো। তবে সবথেকে বিচ্ছিরি যে সমস্যাটা হবে সেটা হলো রান্নার সমস্যা। ঝুমুর লেখাপড়ায় যেমন ভালো, রান্নায় তার চাইতে অনেক বেশি খারাপ। তার মানে এই নয় যে ঝুমুর রান্না করতে চায় না, খুবই চায়, কিন্তু কিছুতেই হয় না। নূপুর বলে, দুঃখ করিস না দিদি, এটা খুব কমন জিনিস। অনেকেরই দেখবি খুব গান করতে ইচ্ছে করে, তারা গানও করে, কিন্তু কিছুতেই সুরতাল হয় না। তোরও সেরকম হয়েছে, রান্না তো করিস কিন্তু নুন মিষ্টি ঝাল হয় না। তুই বরং শৌখিন কিছু রান্না শেখ, এই ধর না কেন স্যান্ডউইচ, মিল্কশেক, কোল্ড কফি। বোন যতই হাসি ঠাট্টা করুক, পুনেতে গিয়ে হোস্টেল যতদিন না হচ্ছে নিজেই রান্না করে খেতে হবে। শশীর মতো ইডলি দোসা বা নূপুরের উপদেশ মতো স্যান্ডউইচ, মিল্কশেক আর কোল্ড কফি খেয়ে তো বেশি দিন থাকা যাবে না। তাছাড়া কতদিন আর বাইরের খাবার খাওয়া যায়? এই কারণেই চিন্তা। গত কয়েকদিন অবশ্য বাড়িতে সকাল বিকেল ট্রেনিং হয়েছে। শেষ মুহূর্তে মা খুবই চেষ্টা চালিয়েছে, তাতে খুব একটা কাজ হয়েছে বলে মনে হচ্ছে না। ভাতের মতো অতি সহজ জিনিস শিখতেই পাক্কা 3 দিন লেগে গেল। যাতে কারোর কখনো কোনো গোলমাল হয় না, সেই রাইস কুকারেও ঝুমুরের গোলমাল হয়ে যাচ্ছে। জল চাল সময়ের গোলমাল। নূপুরের নাম দিয়েছে রাইস কুকারের বিশ্বাসঘাতকতা। ঠিক ছিল, পুনেতে পৌঁছে মা মাছের ঝোলের একটা কোর্স নেবে, সেই সুযোগটা আর পাওয়া গেল না। মা অবশ্য অভয় দিয়েছে, ভুলেছে। শোন না ঝুমুর, রান্নার সময় তুই মোবাইলে আমাকে ধরবি, আমি বলে বলে যাব, তুই রাঁধবি, কটা দিন করলেই সড়গড় হয়ে যাবে। ঝুমুর রেগে গিয়ে বলল, মোবাইলে মোবাইলে কি মাছের ঝোল শেখা যায়? নূপুর দিদির পাশেই ছিল, বলল, আল বাদ যাবে, তুই চেখে দেখবি। ঝুমুর কাঁচুমাচু মুখে বলল, ধুর, আমি বুঝতেই পারবো না, নিজের রান্না বোঝা খুব কঠিন কাজ। নূপুর হেসে বলল, খুব সহজ কাজ দিদি, যখন দেখবি খুব আনন্দ হচ্ছে তখন বুঝবি হয়েছে। কি হয়েছে? ঝুমুর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে। নূপুর বলল, বুঝতে পারবি রান্না অতি খারাপ হয়েছে। নিজের হাতের খারাপ রান্না খেলে খুব আনন্দ হয়, বেশি বেশি খেতে ইচ্ছে করে, তুইও খাবি, খেয়ে খেয়ে মোটা হয়ে যাবি। কথাটা বলেই নূপুর দূরে সরে গেল। সরে না গেলে মুশকিল, দিদির হাতের চিমটি মারাত্মক। ঝুমুর চিমটিতে খুব ওস্তাদ। স্কুলে এক সময় ওর নাম হয়েছিল চিমটি রানী। সেই চিমটি রানী এখন লজ্জা লজ্জা মুখ করে ট্রেনের পাশে দাঁড়িয়ে আছে। সবাই তাকে ঘিরে বকবক করছে। মা বাবা বোন তো আছেই, তাছাড়া আত্মীয় স্বজন আর বন্ধুরাও আছে। অথচ অথচ ঠিক ছিল অন্যরকম। ঠিক ছিল স্টেশনে খুব বেশি কেউ আসছে না। যাদবপুর থেকে কাকা কাকিমা আর তাদের 2 ছেলে মেয়ে বিপাশা আর অভ্র আসবে। সল্টলেক থেকে মামা আসছে, কিন্তু মামি আসছে না। যদিও তার আসার খুব ইচ্ছে ছিল, মামা রাজি হয়নি। বলেছে, হাওড়া স্টেশন কোনো পার্ক নয় যে সেখানে বেড়াতে যেতে হবে। টেলিফোনে ঝুমুরকে টাটা গুড বাই জানিয়ে দাও, তাহলেই হবে। মনে রেখো, মুখে যে কথা বলা যায় টেলিফোনেও সেই একই কথা বলা যায়। পিসু তো দিদি শর্মিষ্ঠা তার 2 মেয়ে তিতির আর মিতিরকে নিয়ে আসবে বলেছিল। কাল প্ল্যাটফর্ম নম্বর, কোচ নম্বর, সিট নম্বর সব জিজ্ঞেস করলো। ঝুমুর অবাক হয়ে বলল, এতগুলো নম্বর নিয়ে কি হবে? কি হবে শর্মিষ্ঠা দি, ভুলিয়ে যাবে তো। শর্মিষ্ঠা ধমক দিয়ে বলল, বোকার মতো কথা বলিস না তো,
গুলোবে কেন? আমি সব লিখে লিখে রাখছি। আসলে এক একটা সময়ের জন্য এক একটা নম্বর লাগে। সি অফের একটা নিয়ম আছে। ঝুমুর বলল, সি অফের নিয়ম? সেটা আবার কি? সেটা কিছুই নয়। যদি আগে যাই তাহলে প্ল্যাটফর্মের নম্বর থাকলেই চলবে, কিন্তু দেরি হয়ে গেলে কোচ খুঁজে বের করতে হবে। তখন তোর প্ল্যাটফর্মের নম্বরের সঙ্গে দেখতে হবে কোচের নম্বর। এরপরেও যদি দেরি হয়ে যায় তাহলে হবে আরও ঝামেলা। তখন শুধু প্ল্যাটফর্ম আর কোচ নম্বরে কুলোবে না। তোরা তো তখন ট্রেনে উঠে সিটে গুছিয়ে বসে পড়বি। সি অফ করতে একেবারে সিট পর্যন্ত যেতে হবে। সুতরাং সিট নম্বর ছাড়া উপায় নেই। ঝুমুর হেসে বলল, বাপরে, আর শুনতে চাই না। তুমি বাবা সব কটা নম্বর লিখে নাও। তবে এত নম্বর জানবার পর আজ দুপুরে শর্মিষ্ঠাদি ফোন করে জানালো স্টেশনে যাওয়া হচ্ছে না। তার দুই মেয়েরই জ্বর ভাব। সব থেকে সমস্যা হয়েছে ছোট মাসির। মেসোমশাই অফিসের কাজে ট্যুরে গেছেন। ওদের গাড়ির ড্রাইভার ছুটি নিয়ে গেছে দেশে। মাসুতো বোন কোনি বলেছে সে পৃথিবীর সব জায়গায় গাড়ি চালিয়ে যেতে পারবে, কিন্তু হাওড়া স্টেশনে যেতে পারবে না। হাওড়া ব্রিজের জ্যাম দেখলেই তার নাকি ভিতরে কেমন একটা করতে থাকে। মনে হয় গাড়ির স্টিয়ারিং ছেড়ে গঙ্গায় ঝাঁপ দিই। তবে তার মানে এই নয় সে ঝুমুরকে বিদায় জানাতে যাবে না। অবশ্যই যাবে। সরাসরি কলেজ থেকে একটা ট্যাক্সি ধরে চলে যাবে। শুধু মাকে সঙ্গে নিতে পারবে না। সুতরাং ছোট মাসিও বাদ। ছোট মাসির গাড়ির কারণে বাদ পড়লেন ঝুমুরের দাদু আর দিদা। কিন্তু বাদ দিতে হয়েছে অনেক বকাবকি করে, আর সেটা ছিল বেশ কঠিন কাজ। গত 3 দিন ধরে ওরা বলতে শুরু করেছিলেন সি অফ করতে নাকি ওরা আসবেন। নাতনি বাইরে চলে যাচ্ছে আর তারা ঘরে বসে থাকবেন। এ জিনিস নাকি কখনোই হতে পারে না। কাল রাতে টেলিফোন করে মা খুব বকাবকি করলো। বলল, মা, মারামারি করো না, তোমরা বুড়ো মানুষ। স্টেশনের ভিড়ভাট্টার মধ্যে গিয়ে কি করবে? খবরদার যাবে না। দিদা মেয়ের বকুনিতে একটু যেন দমে গেলেন। বললেন, হ্যাঁ, স্টেশনে যাওয়ার জন্য আমারও তো মন নেই, তোর বাবারই বেশি ইচ্ছা। বলছে ওই সময় গেলে নাতনিটার ভালো লাগবে। না বলল, সেটা যেমন ঠিক তেমন স্টেশনে এসে তোমাদের কোনো অসুবিধে হলে তাতে ঝুমুরের মন আরও খারাপ হয়ে যাবে। ঝুমুর তখন টেলিফোন ধরে নিজেই বারণ করে দিল। বলল, ওখানে পৌঁছে সবার আগে তোমাদের ফোন করব দিদা, তাহলে হবে তো? দাদু বললেন, হবে। দাদু দিদাকে বারণ করতে ঝুমুরের খুব খারাপ লাগছিল। সে খারাপ লাগা ভাবটা লুকিয়ে রেখে বলল, ভেরি গুড, তাহলে তোমরা কিন্তু আসছো না। দাদু গম্ভীর গলায় বললেন, না, আসছি না তাহলে। কিন্তু স্টেশনে আজ সবার আগে দাদু দিদাই এসেছেন। ঝুমুরা ক্যাবওয়েতে গাড়ি রেখে প্ল্যাটফর্মে উঠে দেখল তখনও ট্রেন দেয়নি। তবে যাত্রীরা অনেকেই পৌঁছে গেছে, ট্রেনের জন্য অপেক্ষা করছে। যথেষ্ট ভিড়। দাদু আর দিদা সেই ভিড় থেকে একটু দূরে এক পাশে দুটো মোড়া পেতে বসে আছেন। শুধু বসে আছেন না, বসে মিটিমিটি হাসছেন, যেন নাতনিকে সারপ্রাইজ দিয়ে দারুণ খুশি। শান্তিনিকেতন থেকে কেনা এই মোড়া দুটো আনা হয়েছে বাড়ি থেকে। দেখতে ভারী সুন্দর। ড্রাইভার গাড়ির ডিকি থেকে নামিয়ে পেতে দিয়ে গেছে। দাদুদের গাড়িতে এই মোড়া দুটো সবসময়ই থাকে, কখন কোথায় কাজে লেগে যাবে বলা তো যায় না। ঝুমুর ছুটে গিয়ে দিদাকে জড়িয়ে ধরল। মা কটমট করে তাকাতে দাদু নার্ভাস ধরনের হেসে বললেন, আর বলিস না, আর বলিস না, তোর মা তোর মা এইসব গোলমাল করে দিল। বলল কি একটা জরুরি কথা নাতনিকে বলতে একদম ভুলে গেছে। আমি বললাম মোবাইলে বলে দাও। ঝুমুরের কাছে তো মোবাইল আছে। ও রেগে গিয়ে বলল, সব কথা যদি মোবাইলে বললেই হয়ে যেত তাহলে তুমি আর আমিও দুটো মোবাইল কানে দিয়ে দুঘরে বসে থাকলেই তো পারি। আমি স্টেশনে যাবই। তাই তাই তখন আমিও বললাম, ঠিক আছে,
তুমি যখন এত করে যাবে বলছো, চলো আমিও যাই। ঝুমুরকে আমারও একটা জরুরি কথা বলতে হবে। মা আরও চোখ কটমট করে বলল, তোমার আবার কি জরুরি কথা বাবা? দাদু হেসে বললেন, "আহ, এখন মনে পড়ছে না? তুই অমন করে তাকাচ্ছিস কেন? ভয় করছে তো?" ঘটনা এখানেই শেষ নয়, আরও কাণ্ড হলো, একটার পর একটা। মামা আসবো না বলেছিল, তবু প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার কিছু আগে মামিমাকে নিয়ে মামা হাজির। মামিমা দারুণ সাজগোজ করেছে, এত সাজগোজ করেছে যেন মনে হচ্ছে সত্যি সত্যি স্টেশনে বেড়াতে এসেছে। মুখে হাসি, অথচ ছলো ছলো চোখে ভাগ্নিকে জড়িয়ে ধরে মামিমা বলল, জানিস, তোর মামা আমাকে না নিয়ে এলে আমি নিজেই আর চলে আসতাম। স্টেশন তো আর পার্ক নয় যে বেড়াতে আসবার জন্যে তোর মামাকে সঙ্গে লাগবে। জড়ো জড়ো ভাব নিয়ে তিথির আর মিতির দুজনেই পৌঁছে গেছে খানিকটা আগেই। একজনের মাথায় একটা স্কার্ফ, অন্যজনের গলায় মাফলার। প্রথম দিকে দুজনেই শর্মিষ্ঠাদির হাত ধরে শান্তভাবে দাঁড়িয়েছিল, এখন গোলমাল শুরু করেছে। সকলকে ঠেলে ঠুলে ট্রেনে উঠে পড়ছে, তারপর বাঙ্কে উঠে ঝাঁপানো ঝাঁপানো খেলছে। খেলাটাও তো মারাত্মক ছিল না, কিন্তু এখন হয়ে গেছে, কারণ ওদের দুজনেরই হাতে পোটাটো চিপসের প্যাকেট। এই প্যাকেট তাদের মা ঝুমুরের জন্য এনেছিল। প্যাকেট হাতে বাং থেকে ঝাঁপানোতে বেশ ঝুঁকি আছে। সব থেকে মজার কাণ্ড হয়েছে ছোটো মাসির। ছোটো মাসি তো নিজে এসেছেই, সঙ্গে এমন একজনকেও এনেছে যা স্টেশনে আসবার কথা ঝুমুর কল্পনাও করতে পারেনি। তার নাম ট্যাঙ্গো। ট্যাঙ্গো গাড়ি ছাড়া আসতে পারতো না, তাই কোনি বাধ্য হয়ে গাড়ি চালিয়ে এসেছে। কলেজ থেকে বাড়ি ফিরে গাড়িতে মাসি আর ট্যাঙ্গোকে বসিয়ে সোজা হাওড়া। ট্যাঙ্গো ঝুমুরের ভীষণ প্রিয় বললে কম বলা হয়, ভীষণ ভীষণ প্রিয়। ও স্টেশনে আসায় ঝুমুর খুব খুশি, সেই জন্যই তাকে নিয়ে আসা। ট্যাঙ্গো খুশি, সে তার ছোট লেজটা ঘন ঘন নাড়াচ্ছে আর জিভ বের করে ঝুমুরের মুখ চেটে দেওয়ার চেষ্টা করছে। খুশির সঙ্গে উত্তেজিত, উত্তেজিত হওয়ারই কথা। 3 মাস বয়সের এই ড্যাশ সাউন্ড কুকুরটি জীবনে এই প্রথম কাউকে সি অফ জানাতে স্টেশনে এসেছে, এরপরেও উত্তেজিত হবে না? ট্যাঙ্গো আসায় ঝুমুর অবাক হয়েছে ঠিকই, তবে সব থেকে বেশি অবাক হয়েছে বন্ধুদের দেখে। তার হিসেব বলছিল, খুব বেশি হলে 3 জন আসবে, কল্লোলিনী, তিস্তা, রূপ। তবে রূপের আশাটা নিশ্চিত নয়, তার বাবার শরীর খারাপ, সে নাও আসতে পারে। সকালেই টেলিফোনে বিদায় জানিয়েছে। গত 7 দিন ধরে এই বিদায় পর্ব চলছে। নূপুর তো মজা করে বলল, এই দিদি, এই সময় তুই রিংটোনে বেহালা সুরটা লাগা, বেশ দুঃখ দুঃখ শোনাবে। অন্তরা তো কাল রাতে ফোনেই কেঁদে ফেলল। সেই কান্না শুনে ঝুমুরেরও কান্না পাচ্ছিল। নিজেকে কোনো রকমে সামলে সে অন্তরাকে ধমক দিয়েছে, বলেছে, এমন করছিস কেন? এমন করছিস যেন 7 সমুদ্র পেরিয়ে চলে যাচ্ছি। অন্তরা তখন বলল, ইস, কাল তোকে স্টেশনে ছাড়তে যাওয়ার খুব ইচ্ছে ছিল জানিস, কিন্তু এমন একটা কাজে আটকে গেছি। যাকে, এরপর যখন আসবি তখন স্টেশনে গিয়ে তোকে রিসিভ করবই। শুধু সি অফ করলেই তো হবে না, রিসিভ করবারও লোক চাই। তবে সেই অন্তরায় আর চমকে দিয়ে হই হই করতে করতে প্ল্যাটফর্মে ঢুকলো, সঙ্গে আরও 6 জন। কল্লোলিনীরা তো আছেই, তাছাড়া অর্চি, মেঘনা, শতদল, অনির্বাণও এসেছে। অন্তরার হাতে একটা বড় গোলাপ ফুলের তোড়া, তোড়ায় হলুদ রঙের গোলাপ। অন্তরা একগাল হেসে সেটা ঝুমুরের হাতে তুলে দিয়ে বলল, সরি, ফুলের রং খুঁজতে দেরি হয়ে গেল রে। সব রং পাচ্ছিলাম, কিন্তু হলুদ গোলাপ পাচ্ছিলাম না। এদিকে হলুদ ছাড়া আসি কি করে বল? ঝুমুর অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, হলুদ ছাড়া আসা যাবে না কেন? অন্তরা চোখ কপালে তুলে বলল, ও মা, হলুদ রঙের মানে জানিস না? সাদা যেমন শান্তির রং, লাল হলো আনন্দের, তেমন হলুদ তো মন কেমনের রং। তোর জন্য আমাদের মন কেমন করবে, তাই তো তাই তো হলুদ ফুল এনেছি।
ঝুমুরের মন গত কয়েকদিন ধরেই খারাপ। সবাইকে ছেড়ে যাচ্ছে, মন খারাপ তো হবেই। কাল তো অবস্থার বেশ অবনতি হয়ে গিয়েছিল, সব সময় একটা কান্না কান্না ভাব। শেষ পর্যন্ত রাস্তায় বেরিয়ে ফুচকা খেয়ে পরিস্থিতি খানিকটা সামলানো গেছে। মন খারাপের রং যাই হোক, মন খারাপের ওষুধ হলো ফুচকা। মন যত খারাপ হবে, ফুচকাওয়ালাকে তত বেশি ঝাল দিতে বলা হবে। ফুলের তোড়া হাতে নিয়ে ঝুমুর হঠাৎ খেয়াল করলো বড়দের উপদেশ, বন্ধুদের ঠাট্টেই আর কি মাঝখানে মা কানের কাছে এক টানা মাছের ঝোলের রেসিপি বলে চলেছে। এই শোন না, তারপর কিন্তু মাছগুলো ভালো করে ভেজে নিবি। দেখবি কাঁচা মাছে আবার জল ঢেলে দিস না। ঝাল মশলা বেশি দিবি না, শুধু একটা আস্ত কাঁচা লঙ্কা। নূপুর বলল, বুঝলি দিদি, রন্ধন প্রণালীর ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা ঘটছে। রেল স্টেশনে মাছের ঝোল, রেল স্টেশনে মাছের ঝোলের শিক্ষা কেউ কখনো শুনেছে? নূপুরের কথা শুনে সবাই একসঙ্গে হেসে উঠল, এমনকি মা পর্যন্ত। বাবা একটু দূরে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। এখনই ট্রেনে উঠে পড়তে হবে। এখনই? এখনই ট্রেনে উঠে পড়তে হবে? অসম্ভব, এখন সে কিছুতেই ট্রেনে উঠতে পারবে না। ঝুমুর হাত উল্টে ঘড়ি দেখল, এদিক ওদিক তাকালো, কাঁচু মাচু মুখে বলল, প্লিজ বাবা, আর একটু, এখনো তো সময় আছে। মা বলল, সময় আছে তো কি হয়েছে, উঠেই পড়। গুছিয়ে টুছিয়ে বসতে হবে না, এতটা জার্নি। চল চল, আমি গিয়ে তোদের সিটটা দেখে আসি। অন্তরার সব কিছুতেই নেচে ওঠার স্বভাব। সে লাফ দিয়ে বলল, আমিও আমিও মাসিমার সঙ্গে কোচে উঠব। শতদল ধমক দিয়ে বলল, তোর সবটাতেই বাড়াবাড়ি অন্তরা। সবাই মিলে ট্রেনে উঠবার কি আছে? সেন কি কলেজের ক্যান্টিন? অন্তরা বলল, হ্যাঁ তুই চুপ কর তো। স্টেশনে সি অফ করতে এলে একবার ট্রেনে উঠতেই হয়, নইলে মনটা খচখচ করে। প্লেনের বেলাতে অন্য রকম, এয়ারপোর্টে গিয়ে তো আর প্লেনে উঠে সিট দেখা যায় না, তাই আকাশের দিকে তাকিয়ে প্লেন উড়ে যাওয়া দেখতে হয়। চল চল, তোরা উঠবি চল। বন্ধুরা সত্যি সত্যি টক টক করে লাফ দিয়ে উঠে পড়ল। কিন্তু ঝুমুরের মুখ শুকিয়ে গেছে। সে আবার হাত ঘুরিয়ে ঘড়ি দেখল, মুখ তুলে একবার প্ল্যাটফর্মের গেটের দিকে তাকালো। তাকে একটু অপেক্ষা করতে হবে, করতেই হবে। একবার ট্রেনে উঠে গেলে মুশকিল। এসি কোচগুলোর বাইরে থেকে কাউকে খুঁজে বের করা খুব কঠিন। ট্রেন ছাড়তে আর কত দেরি? আবার হাতের ঘড়ি দেখল ঝুমুর। কোনি চোখ শুরু করল। বারবার ঘড়ি দেখছিস কেন ঝুমুর? তুই কি ট্রেনের গার্ড, যে ঘড়ি দেখে ফ্ল্যাগ নেড়ে তবে ট্রেনে উঠবি? ঝুমুর ঘাবড়ে গিয়ে বলল, না না, ঘড়িটা গোলমাল করছিল, দেখছি ঠিক আছে কি না। ঠিকই আছে। দাঁড়া, দিদা জরুরি কথাটা শুনে নি, তারপর উঠছি। দিদা গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন, জরুরি কথা এখনো মনে পড়েনি? মনে হচ্ছে না পড়বে, পড়লে চিঠি লিখে জানাবো। তুমি আগে গাড়িতে ওঠো তো ভাই। ছোট মাসি আর শর্মিষ্ঠা দিও তাড়া দিল। মামা চোখ পাকানোর ভান করে বলল, ঝুমুর, আমি কিন্তু 3 গুনব, তার মধ্যে তুমি গাড়িতে উঠে গিয়ে সিটে বসবে। আবার সবাই হেসে উঠল। হাসলো না শুধু ঝুমুর, তার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। একটু আগেই এত লোক দেখে সে খুব খুশি হয়েছিল, এখন একেবারে উল্টো রকম মনে হচ্ছে। মনে হচ্ছে স্টেশনে এতজন না এলেই ভালো হতো, ট্রেনে উঠবার জন্য তাকে এত তাড়া খেতে হতো না, সে আরও কিছুক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়াতে পারত। বাবা বলল, ঝুমুর, যাও যাও উঠে পড়ো, আমি তোমার দাদু দিদাকে ক্যাবইতে গাড়িতে তুলে দিয়ে আসছি। নূপুর এগিয়ে এসে দিদির হাত ধরল, নরম গলায় বলল, চল না দিদি, বাবা এবার কিন্তু রাগ করবে, ওরা ভিতরে তোর জন্য অপেক্ষা করছে।
তাছাড়া প্ল্যাটফর্মে আর দাঁড়িয়ে থেকে লাভ কি? সবাই তো এসে গেছে। না, সবাই আসেনি। কিন্তু এ কথা নূপুরকে বলা যাবে না, কাউকেই বলা যাবে না। এত মানুষ এলেও একজন এখনো বাকি রয়ে গেছে। সেই মানুষটা চুপি চুপি ঝুমুরকে বলেছিল, চিন্তা করো না, ঠিক সময় আমি স্টেশনে পৌঁছে যাব। কাছে গিয়ে কথা তো বলতে পারবো না, দূর থেকে হাত নাড়ব, হাত নেড়ে সি অফ করবো। ঝুমুর ঘাবড়ে গিয়ে বলেছিল, পাগল নাকি, হাত নাড়বে কি, কেউ যদি দেখে ফেলে? ঠিক আছে, হাত নাড়বো না, শুধু আসবো। ঝুমুর এবারে চোখ পাকালো। খবরদার হাসবে না, যাওয়ার সময় তোমার হাসি দেখলে আমি কিন্তু কেঁদে ফেলবো, বলে দিচ্ছি। ট্রেনে উঠবার আগে ঝুমুর শেষবারের মতো প্ল্যাটফর্মের দিকে তাকালো, যত দূর তাকানো যায়। অনেক হাসি মুখ, অনেক হাত নাড়া, কিন্তু সে কই? ইস, ওর কাছে মোবাইল ফোনও নেই যে ঝুমুর আড়ালে সরে গিয়ে ফোন করবে, ফিস ফিস করে বলবে, কি হলো তোমার, কোথায় তুমি, কি হলো? ট্রেন কিন্তু ছেড়ে দিচ্ছে, আমি যে চলে যাচ্ছি, আমি যে চলে যাচ্ছি। শেষ হলো আজকের গল্প, শ্রী প্রচেত গুপ্তের লেখা গল্প চলে যাচ্ছি। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।